ওরে বাবা গোপালগঞ্জ, এটা কি দেখাইলো? সারা বাংলাদেশের প্রত্যেক জেলা নয়, একটা গোপালগঞ্জের মতন জেলাকে ট্যাকেল দেওয়ার জন্য র্যাব, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, সকল ধরনের প্রশাসনিক কর্মকর্তা ওই গোপালগঞ্জে। এনসিবির বর্ধিত পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে যে সকাল থেকে তাণ্ডব শুরু হয়েছে, তাতে দিশেহারা প্রশাসন। শুধুমাত্র একটা জেলাকে নিয়ন্ত্রণ করতে যদি এত প্রশাসনের ওইখানে যাওয়া লাগে, তাহলে পুরো বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে প্রশাসনের কতটুকু হিমশিম খাবে। এনসিবির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা পথরোধ এবং অগ্নিসংযোগ, মঞ্চ ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্লকেট করে দিয়েছে। টোটাল কথা হচ্ছে গোপালগঞ্জটাকে একটা অচল করে দিয়েছে, কেউ ঢুকতে পারবে না, বেরোতে পারবে না। মানে এত বড় একটা ঘটনা বাংলাদেশে আজকে ঘটে গেল যে আওয়ামী লীগের যেটাকে ঘাঁটি বলা হয় গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জে আওয়ামী লীগ জুলাই পরবর্তী থেকে, আগস্ট পরবর্তী থেকে আজকে সে জুলাই 16 তারিখে মাথাচাড়া দিয়ে উঠেছে। তাহলে এনসিপির নেতাকর্মীরা সেখানে পথযাত্রায় যাবে, প্রশাসনের কর্মকর্তারা কি আগে থেকে আঁচ করতে পারে নাই যে সেখানে কি ধরনের পরিস্থিতি? কারণ গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, সেটাকে বার্তা আজকে সকালবেলায় দিয়েছে, কারণ সকালবেলা একটা পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে। তারা কিন্তু আগাম সতর্কবার্তা দিয়ে দিয়েছে। সেই সাথে গোপালগঞ্জের ইউনোর গাড়ি বহরও হামলা করছে এবং গাড়িটা পুড়িয়ে দিছে। যে অগ্রিম সতর্কবার্তা প্রদান, যাকে বলা হয় সাইরেন বাজায় দিয়েছে, সেই সাইরেনকে উপেক্ষা করে এনসিবির নেতাকর্মীরা যখন সেখানে যায়, তখনই আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার সম্মুখীন হতে হয়। প্রশ্ন হচ্ছে এখানে, তাহলে ইন্টেলিজেন্স বিভাগ তারা কি কাজ করেছে? তাদের কাছে কি তথ্য ছিল না যে গোপালগঞ্জে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে? সেই হিসেব করে এনসিপির নেতাকর্মীদের প্রোটেকশন দেওয়ার জন্য অবশ্যই অতিরিক্ত প্রশাসন সেখানে নিয়োগ করা উচিত ছিল। সেটা না করে সে কি করা হলো, এনসিপির নেতাকর্মীরা যাতে সেখানে গেলে প্রাণে ফিরে আসতে না পারে, এক কথায় মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়া। অর্থাৎ এই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এখন পর্যন্ত রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের লোকজনের বসবাস রয়েছে। আর আওয়ামী লীগের পন্থীর লোকজনের বসবাসের কারণে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। যদি প্রশাসনিক কর্মকাণ্ড অব্যাহত হয়, তাহলে সেই দেশের সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী যদি এতটা ভঙ্গুর হয়ে পড়ে, যেখানে মারামারি শুরু হয়েছে, সেখানে পুলিশ প্রশাসন যেখানে প্রোটেকশন দিবে নেতা কর্মীদেরকে, সেটা না করে উল্টো পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করে সরে যেতে হয়েছে। কারণ 71-এর যুদ্ধের সময় কিন্তু থানা খালি হয় নাই, আগস্টে কিন্তু 5 আগস্টে কিন্তু থানা খালি হয়েছে। তার মানে যে এই থানা খালি হওয়ার পরে প্রশাসনের মধ্যে, পুলিশের মধ্যে যে একটা আতঙ্ক বা তাদের যে একটা ভঙ্গুর করে দেওয়া হয়েছে, সেটারই বহির্চিত্র। কারণ 71-এ যখন থানা খালি হয় নাই, 24-এ এসে থানা খালি হয়েছে। তার মানে এই যে একটা ট্রেন্ড চলমান হইলো, এটা কিন্তু অব্যাহত থাকবে। আর আমরা বাঙালি বরাবরই খারাপ জিনিসটাকে গ্রহণ করি, ভালোটাকে ফেলে দিই। ঠিক তেমনি এই ট্রেন্ড চালু থাকার কারণে দেশের যে আইন শৃঙ্খলা বর্তমানে যে অবনতি, সেটা সুস্পষ্ট। আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাই যে এই গোপালগঞ্জে পথসভা করব ভালো কথা, তোমাদের একটা মনের বাসনা ছিল, বুঝতে পারছি। গোপালগঞ্জ সারা বাংলাদেশে তোমরা জুলাই পদযাত্রা শুরু করছো, আমরা তোমাদেরকে সমর্থন করি এবং সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। কিন্তু গোপালগঞ্জ যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি, পূর্ব সতর্কতা অনুযায়ী সেখানে যাওয়ার আগে ভালো ধরনের প্রোটেকশন নিয়ে সেখানে পথযাত্রাটা করা উচিত ছিল। নেতাদেরকে বাঁচানোর জন্য 5 আগস্টে বাংলাদেশ থেকে যখন আওয়ামী লীগ পলায়ন করে, তখন আর্মির সেনাবাহিনী থেকে সেনাবাহিনীর বিমানে, হেলিকপ্টার করে কিন্তু তারা পলায়িত হয়। আর আজকে তারই পুনরাবৃত্তি ঘটলো 1 বছর পরে। সেই আর্মির সাজোয়াজান ব্যবহার করে এনসিবির নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করতে হলো। মানে কত বড় একটা ঘটনা এবং কতটা আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে দুর্বলতা, যেখানে একটা সেনাবাহিনী বাংলাদেশের গর্ব, সেনা সদস্যরা, আমরা যাদেরকে বুকে ধারণ করি, যে সবসময় এবং সর্বস্বর দিয়ে যারা লড়াই করে দেশের জন্য এবং দেশের মানুষকে ভালো রাখার জন্য সর্বদা যারা কাজ করে এবং জনগণের কল্যাণে সর্বদা যাদেরকে পাশে পাওয়া যায়, সেটা হচ্ছে জনগণের অকৃত্রিম বন্ধু বাংলাদেশ সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর
মনে হচ্ছে যুদ্ধ শুরু হয়েছে একটা জেলার মধ্যে, সেই জেলায় পুরো সেনা বা সেনাদের সাজোয়ার যান টান নিয়ে ফুল্লি ভাবে প্রস্তুত এবং তাদেরকে উদ্ধার করার জন্য। তাহলে 5ই আগস্টে যখন পলায়িত হলো তখনও সেনাবাহিনীর হেলিকপ্টারে পলায়ন করছে। আজকে জুলাই মাসে এসে 16ই জুলাই 36 জুলাই যাকে আমরা বলি, সেই 36 জুলাইতে এসে ঠিক সেনাবাহিনীর সাজোয়ার জানেই এনসিপির নেতা কর্মীরা পলায়িত উদ্ধার করে তাদেরকে সেফ জোনে নিয়ে আসা হয়। এখন প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা কতটুকু জনগণের পক্ষে আছে, বাংলাদেশের সাধারণ জনগণ কতটুকু নিরাপদ, এদেশের যে অমুক তমুক অমুক তমুক সবই সব ভাই একই দল, ঠিক আছে, সব একই দল, যে যার মতো করে পাচ্ছে সে তার মতো করে খাচ্ছে। জনগণকে নিয়ে কেউ কথা বলবে না, জনগণের জন্য কেউ কাজ করবে না, জনগণের কল্যাণে কেউ কাজ করবে না। আপনি দেখুন এক একটা জায়গার যে সমস্ত মেগা প্রকল্প ছিল সেইগুলো মেগা প্রকল্পগুলোর মধ্যে বর্তমানে আশুলিয়া এবং বাইপালের যে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাল হয়ে যে মেগা প্রকল্প এলিভেটর এক্সপ্রেস, সেই এক্সপ্রেস ওয়ে যে কাজটা চলমান সেটা দেখার মতনও লোক নাই। মানুষ হাঁটায় হেঁটে চলে যাবে রাস্তা দিয়ে, সেই রাস্তাটা পর্যন্ত নাই। 1 টাকার ভাড়া 10 টাকা দিয়ে যাতায়াত করতেছে, মানুষের পকেট কাটতেছে। অথচ সেখানে একটা কন্ডিশন ছিল যে একটা লাইন কন্টিনিউয়াসলি ফ্রেশ থাকবে, চালু থাকবে, উপরে কাজ চলবে, কিন্তু সেই কন্ডিশনে তোয়াক্কা না করে কিন্তু কনস্ট্রাকশনের লোকজন কাজ করে যাচ্ছে। রাস্তাঘাটে কাদা, রাস্তা ভেঙে গেছে, গাড়ি চলতে পারতেছে না, গাড়ি নষ্ট হচ্ছে, মানুষ হাঁটতে পারতেছে না, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানে এগুলো দেখার মতন কেউ নাই। সবাই আছে যার যার দল গোছানো নিয়ে, ভোট নিয়ে, নির্বাচন নিয়ে, পকেট ভর্তি করা নিয়ে। এই মানুষের দুর্ভোগগুলো দেখার মতন কেউ নাই। শুধুমাত্র এদেশের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো সরকার কাজ করবে না। আজকে গোপালগঞ্জের মানুষ, গোপালগঞ্জের যে আওয়ামী লীগের ঘাঁটি, সেটা তারা বুঝিয়ে দিয়েছে। আমি বলবো যে হাসিনা যখন পলায়িত করছে ইন্ডিয়াতে, সেই ইন্ডিয়াতে না যায় যদি তার নিজ জন্মভূমি গোপালগঞ্জ যাইতো, তাহলে আওয়ামী লীগের লোকজন তাকে প্রোটেকশন দিয়ে রাখতে পারতো, তাহলে তার কথাটা ফলে যেত যে আমি পলাই না, হ্যাঁ, তাহলে সেটা ফলে যেত। একটা জেলাকে নিয়ন্ত্রণ করতে এত কিছু ব্যবহার করা হইলো, এত প্রশাসনের লোকজন ব্যবহার করা হইলো, তো সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে কি পরিস্থিতি হবে সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন।